আচ্ছা, ছেলেগুলোকে একটু বলবি? আসল ছেলেটার নাম রকি। এখানকার একজন বড় নেতা ছেলে, তাই কেউ কিছু বলতে পারে না। অনেকেই বিনা দোষে মারছে। ও, আর ওই মেয়েটা হচ্ছে সীমা, বাবা এখানকার এমপি, কলেজের সবচেয়ে অহংকারী মেয়ে, রাকিব ফ্রেন্ড। আমার মনে হয় ওরা ইচ্ছে করে এসব করেছে। ও তাই নাকি? ওদের সব কয়টাকে তো আমি দেখেই নিব। কি দেখে নিবি? ওদের সাথে লাগতে যাবি না। ওরা অনেক ভয়ঙ্কর। হা হা, তোরা জানিস না ওরা আমার কাছে চুনোপুঁটি মাত্র। কি বলছো এসব? পরেই দেখতে পাবি। এখন এসব বাদ দে। ওরা আরো কিছুক্ষণ কথা বলে বাহিরে গেল ডাক্তারের সাথে কথা বলতে। তারপর কেউ একজন ভিতরে প্রবেশ করলো। আমি তো সেদিকে ফিরে তাকাতেই অবাক, কারণ সে আর কেউ না, সে হলো। ওরা আরো কিছুক্ষণ কথা বলে বাহিরে গেল ডাক্তারের সাথে কথা বলতে। তারপর কেউ একজন ভিতরে প্রবেশ করলো। আমি তো সেদিকে ফিরে তাকাতেই অবাক, কারণ সে আর কেউ না, সে হলো। হুম, আপনারা ঠিকই ধরেছেন, সে হলো নীলা। এইবার আর আপনাদের ডস খাওয়াইলাম না। আমি তাকে দেখে কিছুটা অবাক। সে আমার কাছে আসলো। কেমন লাগছে এখন? জি ভালো। আপনি এখানে কি করে? আসলে আমি ওদের সাথে তোমাকে এখানে নিয়ে আসছি। ও থ্যাঙ্কস এসবের জন্য। আরে থ্যাঙ্কস দিতে হবে না, এটা তো আমার কর্তব্য। জাহিদ, আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, তাই প্লিজ ক্ষমা করে দাও। কেন ক্ষমা করব? হারে কি করছেন? আমি তো ওসব অনেক আগেই ভুলে গেছি, ক্ষমা চাইতে হবে না। সত্যি তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? আরে বাবা সত্যি। এভাবে ওর সাথে কিছুক্ষণ কথা বলে ওকে বাড়িতে পাঠিয়ে দিলাম। ও এখন যাইতে চাইছিল না, জোর করে পাঠালাম। তারপর হাসপাতাল থেকে বাড়িতে আসলাম। 5 দিন পর কলেজে গেলাম। 3 দিনে সুস্থ হয়ে গেছিলাম, কিন্তু কিছু কাজ থাকার কারণে কলেজে যেতে পারি নাই। তাই আজকে যাচ্ছি। কলেজে গিয়ে দেখলাম সীমা আর রকিরা একসাথে বসে হাসাহাসি করতেছে। তার মানে সিয়াম, রনি যা বলছে তা সত্যি। ওদের তো আমি কোনোদিনও ছাড়বো না। বিনা কারণে ছাত্রছাত্রীদের হেনস্থা করে ওরা। এর ফল ওদের ভোগ করতেই হবে। আর ওদিকে পাত্তা না দিয়ে বন্ধুদের কাছে গেলাম। গিয়ে দেখি ওরা গল্প করতেছে। কিরে, কি খবর তোদের? আমাদের তো ভালোই। তুই পুরোপুরি সুস্থ তো? হুম, আমি পুরোপুরি সুস্থ। ওদের সাথে গল্প করতেছি এমন সময় নীলা আসলো। জাহিদ, কি খবর তোমার? হুম, ভালো। তোমার? আমি তো ভালোই। তোমার শরীর ঠিক আছে তো? হুম। আমি কি তোমাদের সাথে এখানে বসতে পারি? এখানে বসার কি আছে? আপনি আপনার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিন। কেন, আমরা কি বন্ধু না? না, আমরা কোনোদিন বন্ধুত্ব করেছি বলে তো আমার মনে হয় না। এখন করলে প্রবলেম কোথায়? আমি মেয়েদের সাথে বন্ধুত্ব করি না। আমার সাথে করো প্লিজ। আরও অনেকের সাথে এরকম করেছে। ওকে, আরে এত করে বলছে যখন কর, কোনো প্রবলেম নাই। ওকে, আজ থেকে আমরা বন্ধু। মনে মনে তো আমি অনেক অনেক খুশি। ওকে। এরপর সবার সাথে কিছুক্ষণ কথা বলে ক্লাসে গেলাম। দেখতে দেখতে ক্লাসও শেষ হলো। ক্লাস শেষে বাইরে আসার পর রকিদের সাথে দেখা। কিরে, তুই এখনো এই কলেজে? দেখতেই তো পাচ্ছেন। আমি তো ভাবছিলাম ওই ধোলাইয়ের পর আর এই কলেজের দিকে মুখ দিবে না। কলেজের দিকে মুখ না দেওয়ার কি আছে? এখানে সবারই পড়ালেখার অধিকার আছে, সো শুধু শুধু এখান থেকে চলে যাব কেন? বাবা, তোর তো দেখি সাহস বেড়েছে অনেক, মুখে মুখে কথা বলছো। আপনার কথা শেষ তো? এখন আমি বাই বলেই চলে আসলাম, আর পিছনে ফিরে তাকালাম না। বাসায় এসে খাওয়া দাওয়া করলাম। রাতের বেলায় আমার গোপন কাজে গেলাম। কাজ শেষ করে আসতে আসতে অনেক রাত হয়ে গেছে। পরদিন কলেজ গেট দিয়ে তাড়াহুড়ো করে ঢোকার সময় কারোর সাথে ধাক্কা খেলাম। ফলস্বরূপ সে মাটিতে পড়ে গেল। আমি তার দিকে তাকাতেই অবাক, এটা তো সীমা। আল্লাহই জানে আজকে আবার কি করে। অপমান তো করবো, এটা শিওর। এসব ভাবতেছি ঠিক তখনই গালে কিছু ব্যথা অনুভব করলাম। তাকিয়ে দেখি সীমা আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন গিলে ফেলবে। ওই ছিল ওই ছোট লোক, তোর সাহস কি করে হয় আমাকে ধাক্কা দেওয়ার? আসলে সরি, আমি তাড়াতাড়ি করতে গিয়ে দেখতে পাইনি, তাই ধাক্কাটা লেগে গেছে। তোর সরি ধুয়ে তুই পানি খা। দেখুন আমি সরি বলছি, আমি বলেই চলে আসতে লাগলাম। তখন সীমা বলল, কি রে, তোকে সীমা থাপ্পড় মারলো কেন?
আমাকে দেখে নিবে। আমি তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে চলে আসলাম। আসতেই নীলার সাথে দেখা। কিরে, তোকে সীমা থাপ্পড় মারলো কেন? আমি বলেই চলে আসতে লাগলাম, তখন সীমা বলল আমাকে দেখে নিবে। আমি তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে চলে আসলাম। আসতেই নীলার সাথে দেখা। আরে আসার সময় ধাক্কা লেগে গেছে। সরি বললাম, তারপরও শুনলো না। তুই কিছু বললি না যে? এখন বলবো না, সময় হলেই বলবো। মানে? এত মানে বুঝে কাজ নেই, চলো ক্লাসে যাব। এমনিতেই লেট হয়ে গেছে। ওকে। তারপর ক্লাসে গেলাম, দেখতে পেলাম হারামি দুইটা বসে রয়েছে। আমি যেতেই, তোর আজকে এত দেরি কেন? আরে ধুর আর বলিস না, এমনিতেই আজ দেরি হয়ে গেছিল। সাথে কলেজে ঢোকার সময় আরেক ঝামেলা। অসহ্য লাগে এসব। কি হয়েছে রে? সীমার সাথে কলেজে ঢোকার সময় ধাক্কা খাইলাম, তারপরই গালের উপর দিয়ে ঝড় বয়ে গেল। ও বুঝতে পেরেছি। ও বুঝতে পেরেছি। আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, ওরা তোর সাথে একটু বেশি করতেছে কেন? ওরাই ভালো জানে। আচ্ছা বাদ দে এসব, স্যার আসছে, ক্লাস কর। ক্লাস করে বাইরে আসতেই নীলার ডাক। জাহিদ, হুম, বল, কি বলবি? এখন কি বাসায় চলে যাবি? হুম, কেন রে? আসলে আমার না ভালো লাগছে না এখন বাসায় যেতে। চল না একটু ঘুরে আসি। আরে ঘুরতে যাবি তা আমার সাথে কেন? তোর বান্ধবীদের সাথে যা। আরে চল না প্লিজ, তোর সাথে যেতে মন চাইতেছে, চল না। আচ্ছা চল। আসলে আমারও মন চাইতেছে ঘুরতে যেতে, কিন্তু সময় পাই না। আজকে যখন পেলাম তখন আর না করলাম না। আবার প্রিয় মানুষটির সাথে বলে কথা, এই সুযোগটা তো আর মিস করতে পারি না। এরপর নীলার সাথে কলেজের বাইরে আসলাম। কিভাবে যাবি? একটা রিক্সা ডাক, রিক্সায় যাব। একটা রিক্সাতে দুজন? হুম, প্রবলেম কোথায়? আসলে আগে কোনো মেয়ের সাথে রিক্সায় উঠিনি তো তাই। ওই বেশি কথা না বলে রিক্সা ডাক। তারপর রিক্সা ডেকে দুজনে রিক্সায় উঠলাম। আমার কেমন জানি অস্বস্তি লাগছে। আগে কখনো কারোর সাথে রিক্সায় উঠিনি তো, তাই মনে হয়। তাই একটু চেপে বসছি। এই ওইদিকে চেপে বসত কেন? পড়ে যাবি তো। না আমি ঠিক আছি, কিছু হবে না। কচু ঠিক আছো, এদিকে আয়। বলেই হাত ধরে এক টানে ওর কাছে নিয়ে গেল। ওর সাথে টাচ লাগাতে গায়ের মধ্যে দিয়ে যেন হাজার ভোল্টের কারেন্ট বইতে লাগলো। আবার কেমন জানি ভালো লাগা কাজ করলো, হয়তোবা কাছের মানুষটির ছোঁয়া লাগার কারণেই। আমি কোনো কথা না বলে চুপ করে আছি। এমন সময় নীলা বলল, কি হলো, কোনো কথা বলস না কেন? কি বলবো? কোনো কথা নাই বুঝি? কোনো কথাই তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা জাহিদ, আমাকে তোর কেমন লাগে? কি বলবো? কেমন লাগবে? ফ্রেন্ড হিসেবে ভালোই। প্রথমে যখন তোকে প্রথমে যখন তোকে দেখছিলাম তখন ভেবেছিলাম তুই অনেক অহংকারী। পরে তোর সাথে মিশার পর বুঝতে পারলাম তোর মনটা অনেক ভালো। তোকে তো আমার সেই প্রথম দিনই খুব ভালো লেগেছে, তাই তো ভেবে নিয়েছি তোকেই আমার জীবনসঙ্গী বানাবো। আগে আমি একটু অহংকারী ছিলাম, কিন্তু এখন ভালো হয়ে গেছি। আমি বুঝতে পেরেছি এসব অহংকার করে কোনো লাভ নেই, নিজেদেরই ক্ষতি হয়। হুম, ভালো। তা হঠাৎ এই প্রশ্ন কেন? এমনি। তারপর দুজনে কিছুক্ষণ চুপ। হঠাৎ নীলা বলল, আচ্ছা তুই কি কাউকে ভালোবাসিস বা পছন্দ করিস? সত্যি বলতে আমি একজনকে খুব ভালোবাসি, কিন্তু এখনো তাকে সেইটা বলি নাই। সময় হলে বলবো। এইটা শোনার পর নীলার হাসি মুখটা কেমন জানি কালো হয়ে গেল। ও আচ্ছা, তার পরিচয়টা কি জানতে পারি? ও, সময় হলেই জানতে পারবি। আর কোনো কথা হলো না। আমরা চলে আসলাম একটা পার্কে। তারপর রিক্সার ভাড়া মিটিয়ে দিয়ে পার্কে ঢুকলাম। সেখানে দুজনে অনেকক্ষণ ঘোরাঘুরি করালাম। পাশাপাশি আরো কিছু জায়গায় গেলাম, ফুচকা খেলাম। রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করলাম দুজনে। নীলার মনটা খারাপ ছিল কিছুটা, অনেক ঘোরাঘুরি করলাম দুজনে। বলতে গেলে দিনটা আমার কাছে স্বপ্নের মতো কাটছে। প্রিয় মানুষটার সাথে ঘুরতে কার না ভালো লাগে? আমারও লাগছে। ঘোরাঘুরি শেষে নীলাকে বিদায় দিয়ে বাসায় আসলাম। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, তাই সেদিন রাতে আর খেলাম না।
অনেক ক্লান্ত ছিলাম তাই ঘুমিয়ে পড়লাম। সকালে বলতে গেলে দিনটা আমার কাছে স্বপ্নের মতো কাটছে। প্রিয় মানুষটার সাথে ঘুরতে কার না ভালো লাগে, আমারও লাগছে। ঘোরাঘুরি শেষে নীলাকে বিদায় দিয়ে বাসায় আসলাম। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, তাই সেদিন রাতে আর খেলাম না। অনেক ক্লান্ত ছিলাম তাই ঘুমিয়ে পড়লাম। সকালে কলেজে গেলাম, যাওয়ার পর বন্ধুদের কাছে যাইতেছি, এমন সময় কলেজের কয়েকজন বড় ভাই সামনে আসলো। তুই তো এই কলেজে নতুন, তাই না? হুম, কেন কিছু বলবেন নাকি? না, তোর নীলার সাথে এত কথা কিসের? সেটা কি আপনাকে বলতে হবে নাকি? তুই আর নীলার সাথে কথা বলবি না। আমি আপনার কথা শুনবো কেন? কারণ আমি নীলাকে পছন্দ করি। হাহা, তাই? তা নীলা কি আপনাকে পছন্দ করে? সেটা তোকে জানতে হবে না। তাহলে আমিও তো আপনার কথা শুনবো না। সো বাই। ওই দাঁড়া, আবার কি বলবেন? তুই আমার কথা শুনবি কিনা বল। বললাম না আমি আপনার কথা শুনতে বাধ্য নই। কি বললি তুই? এমন সময় সেখানে নীলার আগমন। কিরে জাহিদ, তুই এখানে দাঁড়িয়ে এইসব ছেঁচড়ার সাথে কি করস? তা ভাই, আপনারা কি সত্যিই ছেঁচড়া? ওরা সবাই চুপ করে রইল। এমন সময়, ওই জাহিদ, চল ক্লাসে যাই। হুম, চলো। আসি ভাইয়ারা, ভালো থাকবেন বলেই ওদের চোখ টিপ দিয়ে মুচকি হেসে চলে গেলাম। তারপর আমরা ক্লাস করে যথারীতি বাসায় চলে গেলাম। এইভাবেই কেটে গেল এক সপ্তাহ। কলেজ, বন্ধুদের সাথে আড্ডা, নীলার সাথে ঘুরে বেড়ানো, পার্কে যাওয়া, রিকশায় চড়া, লাঞ্চ করা ইত্যাদির মাধ্যমে ভালোই কাটলো এই 7টা দিন। এখন নীলাকে আরো বেশি ভালোবেসে ফেলেছি। আমার মনে হয় নীলাও আমাকে ভালোবাসে, কারণ সে আমাকে অনেক কেয়ার করে, যত্ন নেয়। আর হ্যাঁ, এখানে আমি যে কাজে এসেছি সেইটাও প্রায় শেষের দিকে। এই কাজের মাস্টার মাইন্ডকে সেটাও আমি জানতে পেরে গেছি। আর কিছু কাজ রয়েছে, তারপরেই তাদের মুখোশ সবার সামনে খুলে ফেলবো। যাই হোক, গল্পে আসি। বসে বসে ফেসবুকে বন্ধুদের সাথে চ্যাট করছি, এমন সময় নীলার ফোন। কিরে, কি করস? এই তো একটু ফেসবুকে ঢুকলাম, তুই কি করস? আমি শুয়ে আছি। তা খাওয়া দাওয়া করেছিস? হুম, তুই? আমিও করেছি। আরো কিছুক্ষণ কথা বলে কেটে দিলাম। তারপর দিলাম এক ঘুম। এক ঘুমে রাত কাবার। সকালে কলেজে গেলাম, গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ক্লাসে গেলাম। ক্লাস করে নীলাকে বিদায় দিয়ে তাড়াতাড়ি কলেজের বাইরে যেতে লাগলাম। তাড়াতাড়ি যাওয়ার কারণ হলো খুব আর্জেন্ট একটা কাজ আছে। একজন লোক ফোন দিয়েছিল, তাড়াহুড়ো করে বেরোতে যাব। এমন সময় কারোর সাথে ধাক্কা খেলাম। তাকিয়ে দেখি একটা মেয়ে। আপনি যেই হন না কেন তাতে আমার কিছু আসে যায় না। ধাক্কা দেওয়ার জন্য সরি। আরে আমি সরি বলছি তো, আসলে আমার আর্জেন্ট কাজ আছে তাই তাড়াতাড়ি করতে গিয়ে ধাক্কা লেগে গেছে। এখন আমাকে যেতে দিন প্লিজ। ঠাস ঠাস। ওই সেমরি, তোকে বলছি না আমার জরুরি কাজ আছে, তারপর এমন করছিস কেন? আর ধাক্কা দেওয়ার জন্য সরি বললাম তো, বলেই চলে আসতে লাগলাম। আসলে কাজটা বেশি জরুরি, তাই দেরি হয়ে যাওয়ার কারণে মাথা গরম হয়ে গেছে, তাই থাপ্পড় মেরে দিছি। আসার সময় মেয়েটা বলল আমাকে দেখে নিবে। আমি তার কথায় পাত্তা না দিয়ে চলে আসলাম। বাহিরে এসে তাড়াতাড়ি কাজটা শেষ করলাম, যদিও একটু লেট হয়ে গিয়েছিল ওই মেয়েটার কারণে। কাজ শেষ করে বাসায় চলে গেলাম। গিয়ে খাওয়া দাওয়া করলাম, বাড়িতে ফোন দিয়ে কথা বললাম। এরপর নীলা ফোন দিল। কি করস? এই তো তোর সাথে কথা বলি, তুই? আমিও তোর সাথে কথা বলি। তো খাওয়া দাওয়া করছত? মাত্র করলাম। তুই করছত? আমি আরো আগেই করছি। আচ্ছা, আজকে কলেজে একটা মেয়ে দেখলাম তোকে থাপ্পড় মারলো। কেন মারছে? এই রে, এই মেয়ে আবার কখন ওইটা দেখে ফেললো? আরে ওইটা কোনো ব্যাপার না, আসলে ওর সাথে ধাক্কা লাগছিল তাই। আরো কিছুক্ষণ কথা বলে কেটে দিলাম। তারপর ভাবতে লাগলাম কলেজের কথা। মেয়েটাকে থাপ্পড় মারা উচিত হয় নাই, ধাক্কাটা তো আমিই দিছিলাম। কি করব, আমার দেরি হয়ে যেতেছিল তাই থাপ্পড় মেরে দিছি। থাক, কালকে গিয়ে আবার সরি বলে দিব। এখন ঘুম পাচ্ছে, ঘুম যাই। দিলাম এক ঘুম। পরদিন আরো কিছুক্ষণ কথা বলে কেটে দিলাম। তারপর ভাবতে লাগলাম কলেজের কথা। মেয়েটাকে থাপ্পড় মারা উচিত হয়নি, ধাক্কাটা তো আমি দিছিলাম। কি করব, আমার দেরি হয়ে যেতেছিল তাই থাপ্পড় মেরে দিছি। থাক, কালকে গিয়ে আবার সরি বলে দিব। এখন ঘুম পাচ্ছে, ঘুম যাই। দিলাম এক ঘুম। পরদিন কলেজে গেলাম, গিয়ে দেখি সিয়াম আর রনি আড্ডা দিতেছে। আমিও গেলাম। হ্যালো গাইস, কি খবর তোমাদের? ভালোই। তোর? ভালো। এরপর ওদের সাথে আরো কিছুক্ষণ কথা বলার পর নীলার সাথে দেখা করতে গেলাম। গিয়ে দেখলাম নীলা তার বান্ধবীদের সাথে আড্ডা দিতেছে। সেখানে একটু অবাক হলাম, কারণ সেখানে
কালকের ওই মেয়েটাও আছে। মেয়েটার দিকে তাকাতেই দেখি মেয়েটা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। নীলা। ও জাহিদ, তুমি দাঁড়াও, আমি আসতেছি। নীলা ওর বান্ধবীদের বলল তোরা থাক, আমি যাই। এই বলে আমার কাছে আসলো। এরপর নীলার সাথে একটু কলেজ মাঠে ঘুরলাম। তারপর নীলাকে বললাম, আচ্ছা নীলা, আজকে তোমাদের সাথে একটা নতুন মেয়ে এসেছে দেখলাম, ওইটাকে? ও হচ্ছে রিয়া, এই কলেজের প্রিন্সিপালের মেয়ে। ও, তাই তো বললি, এত দেমাক কিসের? কি করেছে ও? আরে না, তেমন কিছু না। এই, তুই আবার ওর প্রেমে টেমে পড়ে গেলি না তো? পড়লে প্রবলেম কোথায়? কি বললি কুত্তা? তোকে আজ আমি মেরেই ফেলবো। এ মা, এ তো পুরাই রেগে ফায়ার হয়ে আছেন। ওইটা তো বলা ভুল করলাম। আরে ছাড় ছাড়, কি করছিস? সবাই দেখছে তো। নীলা এবার একটু শান্ত হলো। তুই যে বললি তুই ওর প্রেমে পড়ে গেছিস। আরে তুই কাঁদছিস কেন? আমি তো জাস্ট মজা করলাম। এমনি এইসব বিষয় নিয়ে কেউ মজা করে? আমি তো সত্যিই ভাবছিলাম। হয়েছে, চল এখন ক্লাসে যাই। চল। এরপর দুজনে ক্লাসে গেলাম, দুজনে ক্লাস করলাম। আমি হাফ টাইমের সময় বাহিরে হাঁটছিলাম, এমন সময় রিয়া সামনে এলো। ওই ছোট লোক, তুই কালকে আমাকে মারছিলি মনে আছে? হুম, কিন্তু ওইটার জন্য দুঃখিত। কালকে আমার অনেক তাড়া ছিল, কিন্তু আমি কিন্তু উনি আমাকে দেরি করে দিচ্ছিলেন, তাই রাগ উঠে গেছিল, তাই থাপ্পড় মারছি। আর আমি তো আপনাকে ইচ্ছে করে ধাক্কা দেই নাই। আমি তো ওসব শুনতে চাইনি। আমার গায়ে হাত তোলার শাস্তি তো তোকে পেতেই হবে। কি করবেন? আমার জুতোটা মুছে দে। হোয়াট? জুতোটা মুছে দে, নইলে টিসি দিয়ে কলেজ থেকে বের করে দেব। তারপরও দিব না। তুই আমার মুখের ওপর কথা বলিস? দে জুতোটা মুছে। আমি পারবো না। তুই পারবি না মানে? তোর বাপও পারবে। ঠাস ঠাস, আমাকে যা বলার বলছত। আমার বাবা মায়ের নাম নিয়ে কিছু বলবি না, যা এখান থেকে। তোকে আমি ছাড়বো না। বলেই চলে গেল। জানি না কি করবে। আমি ভাবতেছি কোন জায়গায় আসলাম। এক একটা মেয়ের অহংকারে পা মাটিতেই পড়ে না। আমি আসি আটকে। বিপদ এতদিন ছিল সীমা, এখন আসছে রিয়া। কি যে করি ভাবতে ভাবতে দেখি নীলা আমার সামনে আসলো। কিরে, এখানে দাঁড়িয়ে কি ভাবতেছিস? কিছু না, চলো। এর মাঝে একজন এসে বলল আমাকে নাকি প্রিন্সিপাল ডাকছে। বুঝতে বাকি রইল না রিয়া কিছু বলছে। আমি তাকে আসছি বলে প্রিন্সিপালের রুমের দিকে যেতে লাগলাম। নীলা বলল আমিও যাব তোর সঙ্গে। আমি মানা করলাম, তারপর আমার সাথে গেল। রুমে প্রবেশ করতে দেখলাম রিয়া বসে আছে। রিয়া কান্না করছে, গালে দাগ লেগে আছে। আমার একটু একটু ভয় করছে, কি করব বুঝতে পারছি না। ভয়ে ভয়ে প্রিন্সিপালের সামনে গেলাম। জাহিদ, তুমি রিয়াকে অপমান করেছো কেন? আবার তাকে থাপ্পড় মেরেছো? আমি কালকে তাড়াতাড়ি যাওয়ার সময় ওর সাথে ধাক্কা লাগে, সরি বলার পরও অপমান করে, তাই থাপ্পড় মারছি। আজকে অপমান করছে, থাপ্পড় মারছে, তাই আমিও মারছি। আব্বু সব মিথ্যে বলে আমার কান্নার আওয়াজ বাড়িয়ে দিল। তোমার সাহস কি করে হয় আমার মেয়ের গায়ে হাত তোলার, ওকে অপমান করার? এখনই তোমাকে আমি টিসি দিচ্ছি। নীলা কিছু বলতে চেয়েছিল, আমি মানা করে দিলাম ইশারায়। আমাকে টিসি দিবেন, তাও আপনার মেয়েকে থাপ্পড় মারার জন্য? হাউ ফানি। ওই, তোর সাহস কি করে হয় এভাবে কথা বলার? একে তো আমার মেয়েকে অপমান করছ, আবার এখন আমার সাথে উঁচা গলায় কথা বলতাছস। দেখুন স্যার, আমি বলতেছি না আপনি আপনার মেয়ের গায়ে হাত তোলার জন্য কাউকে টিসি দিতে পারেন না। ওই চুপ কর। তোকে কি তোর বাবা মা শিক্ষা দেয় নাই, নাকি তোর বাবা মা নির্লজ্জের মতো এসব শিক্ষা দিছে? তোর বাবা মা মনে হয় তোর মতো চোদ। আর কিছু বলার আগে আমি তার কলার চেপে ধরে দাঁড় করিয়ে দিলাম। আসলে আমার মা বাবার সম্পর্কে কেউ কিছু বললে আমার মাথা ঠিক থাকে না। কাউকে সহজে ছাড় দেই না, হোক সে বড় আর ছোট। তাই এসব বলা মাথায় রক্ত উঠে গেছে, কোনো কিছু না করেও অপমানিত হচ্ছি। তোর সাহস কি করে হয় আমার মা বাবাকে নিয়ে কথা বলার? তাদের সম্পর্কে আর একটা বাজে কথা বললে এখানে মেরে পুঁতে ফেলবো, কেউ কিচ্ছু করতে পারবে না। আমার সম্পর্কে যাই বলছত, কিন্তু মা বাবার সম্পর্কে কিছু বলবি না। কোনো কিছু সম্পূর্ণ না শুনে বিচার করার মানে কি? তোর মেয়ে কি না কি বলছে তা দেখে কাউকে টিসি দিবি? মামার বাড়ির আবদার নাকি? রাগের মাথায় তুই করে সব বলে ফেললাম। আর তোকে বলছিলাম আমি ইচ্ছা করে ধাক্কা দেই নাই। তারপরও বিষয়টা এতদূর নেওয়ার মানে কি? আপনাদের কাছে কি অন্যদের মানুষ মনে হয় না? সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন। একবার ভেবে দেখেন তো, আপনারা যদি ওদের জায়গায় থাকতেন। বলেই বাইরে চলে আসলাম। রাগে আমার মাথা ফেটে যাওয়ার অবস্থা।
এরা নিজেদের কি মনে করে? আমার পিছন পিছন নীলাও আসলো। আমার এই ব্যবহার দেখে সবাই অবাক প্লাস ভয় পাইছে দেখেই বুঝছি। তারপর আমার এই ব্যবহার দেখে সবাই অবাক প্লাস ভয় পাইছে দেখেই বুঝছি। তারপর আমি বাইরে চলে আসার পর দেখি নীলা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই নীলা, কি হলো? এইভাবে তাকিয়ে আছো কেন? ওইভাবে তাকিয়ে আছো কেন? চুপ করে তাকিয়ে আছে। তুমি কি সত্যি সেই জাহিদ যাকে অনেক অপমান করার পরও কিছু বলে নাই? কেন, সন্দেহ লাগছে নাকি? সেটা তো অবশ্যই। এত অপমান সহ্য করা ছেলেটা প্রিন্সিপালের সামনে এমন হলো কিভাবে? সেখানে তো উল্টো ভয় পাওয়ার কথা। হুম, কিন্তু আমার বাবা মা নিয়ে কথা বললে আমি কাউকে ছাড় দেই না। ও, তোর বাবা মাকে? তাদের পরিচয় কি? কোথায় থাকে? সময় হলেই জানতে পারবি। এখন আমি যাই। এই বলে আমি ওখান থেকে চলে আসলাম। আর নীলা মনে মনে ভাবতেছে, এই জাহিদকে, কি তার পরিচয়? যখনই ওকে ওর বাবা মা পরিবার বা কিছু জিজ্ঞেস করলে এড়িয়ে যায়। কোনো না কোনো রহস্য তো অবশ্যই আছে। এদিকে প্রিন্সিপাল স্যার ও রিয়া এখনো ঘোরের মধ্যে আছে। প্রিন্সিপাল স্যার ভাবতেছে, কে এই ছেলে? আমার সাথে এইভাবে কথা বলার সাহস তো কোনো ছাত্রের হবে না। এই ছেলের নিশ্চয়ই অন্য কোনো পরিচয় আছে। রিয়া ভাবতেছে, এই ছেলেটা কে? আব্বুর সাথে এইভাবে কথা বলল। আর ও তো ঠিকই বলেছে, আমি তো ওর সাথে প্রথমে খারাপ ব্যবহার করছি, ওর বাবা মা নিয়ে কথা বলছি, তাই ও আমাকে থাপ্পড় মারছে। ওর সাথে এসব করা আমার একদম ঠিক হয় নাই। কালকেই ওর কাছে সরি বলতে হবে। আর এদিকে আমি বাড়িতে এসে খাবার খেয়ে দিলাম এক ঘুম। এভাবেই কেটে গেল দিনটা। পরদিন কলেজে গিয়ে আড্ডা দিতেছি, এমন সময় রিয়া ডাক দিল। জাহিদ, কি হয়েছে? তুমি আমাকে ডাকছো কেন? একটু আসবে? তোমার সাথে আমার কথা আছে। পারবো না। বলতে হলে এখানে বলেন। প্লিজ একটু আসো। কেন আবার? তোমার আব্রুর কাছে বলবে নাকি অন্য কোনো ধান্দা? তেমন কিছু না, প্লিজ একটু আসো। কোনো খারাপ ব্যবহার করব না। ওকে, তারপর আমি ওদের কাছে বলে রিয়ার কাছে গেলাম। সরি। কেন? এতদিন তোমার সাথে মিসবিহেভ করার জন্য। আসলে তুমি থাপ্পড় মেরেছো, তাই আমার রাগ উঠে গেছিল। ইটস ওকে। আর কিছু বলার থাকলে তাড়াতাড়ি বলেন, না হলে আমি যাই। আমরা তো একসাথে পড়ি, তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড। সরি। কেন? কারণ আমি মেয়েদের সাথে বন্ধুত্ব করি না। শুধু আমার সাথে করো প্লিজ। তাছাড়া তুমি তো নীলার সাথেও বন্ধুত্ব করেছিলে। নীলার সাথে বন্ধুত্ব করার অন্য একটা কারণ আছে। কি কারণ? সেইটা এখন বলা যাবে না। আমি তোমার বন্ধু হলে কোনো সমস্যা হবে না, আর খারাপ ব্যবহারও করব না, প্লিজ। ওকে, তবে বন্ধুর থেকে বেশি কিছু না। ওকে। এরপর রিয়াকে নিয়ে বন্ধুদের কাছে গেলাম, ওদের সাথে পরিচয় করিয়ে দিলাম। আর এসব দেখে নীলা তো রেগে আগুন হয়ে গেছে। ওকে দেখেই বোঝা যাচ্ছে সবার সাথে থাকায় কিছু বলতে পারতেছে না। আমি ওকে আর কিছু না বলে সবার সাথে গল্প করতে বসলাম। আড্ডা দেওয়া শেষে সবাই ক্লাসে যাব এমন সময় ওই, তোরা যা, আমি আর ও পরে আসতেছি। ওরা সবাই চলে গেল। তারপর ওই, তুই রিয়ার সাথে বন্ধুত্ব করলি কেন? কি করব, ও অনেক করে বলছে। ও বললেই করতে হবে নাকি? আরে করলে প্রবলেম কোথায়? অনেক সমস্যা। আরে বাদ দে, বন্ধুত্বই তো করছি, প্রেম আর করি নাই। বললি হারামি? ওই স্যার স্যার, এইভাবে কেউ কারো কলার ধরে নাকি? আমি ধরি? আরে তুই রেগে যাচ্ছিস কেন? তুই কিছু বুঝিস না? কি বুঝবো? থাক, আর বুঝে কাজ নেই, চল ক্লাসে। চল। তারপর আমরা দুজনে ক্লাসে গেলাম। ক্লাস করে কলেজ শেষে বাসায় আসলাম। এসে খাওয়া দাওয়া করে বিকেলে একটু বের হলাম। আর 2-3 দিন পরই এই শহর ছেড়ে চলে যাব। তারপর বাসায় আসলাম। রাতে আম্মুর কাছে ফোন দিলাম। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস তুই? আম্মু, আমি ভালো আছি, তুমি? আমিও ভালো আছি। বাড়ির সবাই কেমন আছে? সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। তোকে ছাড়া বাড়িটা কেমন খালি খালি লাগে। চিন্তা করো না, আমি আসতেছি। তা কবে আসবি বাবা? পরশু আসতে পারি, আমার কাজ প্রায় শেষ। তা বৌমাকে এখন নিয়ে আসবি নাকি? না আম্মু, আমি বাড়ি আসার পর তোমাদের বলছি। আরও কিছুক্ষণ কথা বলে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে কলেজে গেলাম। তারপর
আরও কিছুক্ষণ কথা বলে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে কলেজে গেলাম। তারপর দিন কলেজে গেলাম। আজকেই আমার আসল কাজ। কলেজে গিয়ে দেখি রকি ও তার বন্ধুরা একটা মেয়ের সাথে বাজে আচরণ করছে। কেউ কিছু বলছে না। আমি তো ভাবছি, বাহ, ভালোই সুযোগ পেলাম, আজকেই এর ফয়সালা করব। রকির সাথে দেখলাম সীমাও আছে। আমি মনে মনে ভাবছি, সে একটা মেয়ে হয়ে অন্য মেয়ের সাথে বাজে আচরণ করার সঙ্গ দিচ্ছে। হায় রে মানুষ! তারা যখনই মেয়েটার ওড়না ধরতে যাবে তখনই আমি হাতটা ধরে ফেলি। আমাকে দেখে তো ওরা পুরাই রেগে রয়েছে। ওই তোর সাহস হয় কিভাবে আমার কাজে বাধা দেওয়ার? ওনার সাথে খারাপ ব্যবহার করতেছেন কেন? তোকে বলতে হবে নাকি? তুই এখানে এসে কথা বলার সাহস পেলি কিভাবে? সেটা পরে বুঝবি, আগে ওনাকে যেতে দে। আমি মেয়েটাকে যেতে বললাম আর মেয়েটা চলে গেল। তোকে এতদিন এত কথা বলার পরেও তুই আমার সামনে আসছিস? আজ তোকে আমি শেষ করে ফেলবো। সেইটা একটু পরেই দেখা যাবে কে কাকে শেষ করে। হুম হুম। কি বললি? কলার ছাড়। ছাড়বো না, কি করবি কর তুই। কলার ছাড়, না হলে ভালো হবে না কিন্তু। তুই আবার আমার সাথে জোর গলায় কথা বলিস? শেষবারের মতো বলছি, কলার ছাড়। ছাড়বো না, তুই কি করবি? আমি ওর পেট বরাবর দিলাম এক ঘুষি। ও একটু দূরে গিয়ে পড়ল। এতক্ষণে কলেজের সবাই, এমনকি টিচাররাও মাঠে চলে এসেছে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখছে আর অবাকও হচ্ছে, কারণ রকির গায়ে হাত তোলার সাহস এই কলেজের কারো নাই। রকি আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, আর আমি তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলাম। তারপর তার বন্ধুরা আমাকে মারতে আসছিল। আরে আরে, তোরা করছিস? ওরা সবাই থেমে যায়। তোরা আমাকে পরে মারতে আসিস, তার আগে আমি তোদের সাথে হিসাব নিকাশ করি, কারণ তোদের সাথে আমার কিছু হিসাব নিকাশ আছে। আমি রকির কাছে গেলাম, গিয়ে ওর মুখটা উপর দিকে উঠিয়ে মুখ বরাবর কয়েকটা ঘুষি দিলাম। এতে তার নাক বেয়ে রক্ত পড়তে লাগলো। তখন ওই তুই আমার গায়ে হাত তোলার সাহস পেয়েছিস কিভাবে? এই সাহস আমার অনেক আগে থেকেই আছে। ওই তুই আমার গায়ে হাত তোলার সাহস পেয়েছিস কিভাবে? আমার বাবা জানতে পারলে তোকে পুলিশে দিবে। সারা জীবনও জেল থেকে ছাড়া পাবি না। সারা জীবন জেলে বসে মশা মারবি। ও তাই? চিন্তা করিস না, একটু সবাই এখানেই আসবে। তা আচ্ছা, এখন বল তোদের বসের নাম কি? কিসের বস? কে বস? হা হা, মনে পড়ছে না? কিসের, একটু পরে বুঝতে পারবি। আগে একটা কাজ করি। এই বলে আমার বন্দুকটা বের করে রকি ও তার বন্ধুদের পায়ে একটা করে গুলি করে দিলাম। সব কয়টা বসে রয়েছে। এর মধ্যেই সীমা অনেকটা দূরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর সকালে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। বিশেষ করে নীলা ও আমার বন্ধুরা কেউ ভয়ে কিছু বলতে পারতেছে না। কিরে, অবাক হচ্ছিস কেন? তোদের পায়ে গুলি করলাম, ওরা শুধু আমার দিকে তাকিয়ে আছে। কুত্তার বাচ্চা, আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। তুই আমার পায়ে গুলি করেছিস। তুই জানিস না আমি কে? কুল মিস্টার রকি, কুল। শুধু আপনার পরিচয় না, আপনার পুরো গোষ্ঠীর বায়োডাটা আছে আমার কাছে। আর আপনাকে গুলি করেছি কেন? যেন আপনি পালাতে না পারেন। আমার আবার এসব দৌড়ঝাঁপ ভালো লাগে না, তাই আগেই ব্যবস্থা করে রাখলাম। এদিকে গুলি খেয়ে ওদের অবস্থা কাহিল। ওরা সহ সবাই ভাবতেছে ছেলেটার কাছে বন্দুক আসলো কোথা থেকে। কি রে, অবাক হচ্ছিস আমার কাছে বন্দুক আসলো কোথা থেকে? সব কয়টা শুধু তাকিয়ে আছে, কিছু বলছে না। আরে সব জানতে পারবি, কিন্তু আফসোস, সেটা জানার পর আর কেউ বেঁচে থাকবি না। তারপর রকির কাছে গেলাম। কিরে, বলবি তোদের বসকে? না, বলে ফেল, তোরা কেউ বাঁচবি না। আমাদের মেরে ফেললেও বলবো না। ওকে, তাহলে আমি বলি। তাদের লিডার এখানকার কমিশনার, ওর কথাতেই তোরা ড্রাগ সাপ্লাই দিস, এম আই রাইট? রকি তো পুরাই অবাক আর ভাবতেছে কেউ কি করে এসব জানে। তখন দেখলাম কলেজে 4-5টা গাড়ি, সাথে পুলিশের গাড়ি প্রবেশ করেছে। বুঝতে বাকি রইল না কারা আসছে। এরা আর কেউ না, এরা হলো। তখন দেখলাম কলেজে 4-5টা গাড়ির সাথে পুলিশের গাড়ি প্রবেশ করেছে। বুঝতে বাকি রইল না কারা আসছে। এরা আর কেউ না, এরা হলো রকির আব্বু আর পুলিশ। রকির আব্বু আমার কাছে এসেই বলল, এই ছেলে কে তুই? তোর সাহস কি করে হয় আমার ছেলের গায়ে হাত তোলার? আবার গুলিও করছিস? তোর কি জানের মায়া নেই? আরে আমার জান নিয়ে পরে ভাবিস, আগে তোর আর তোর ছেলের কথা ভাব। তুই আমাকে ভয় দেখাস? আমার তো রাগ উঠে গেল। সোজা আমার কলার ছাড়িয়ে ওনার কলার ধরে নিয়ে গিয়ে সাথে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। পুলিশরা সহ সবাই অবাক, একটা ছেলে কিভাবে সাহস পায় এত বড় নেতার কলার ধরার।
তুই আমার কলার ধরে অনেক বড় ভুল করেছিস। তখন কয়েকজন পুলিশ আমাকে ধরতে আসলো। তুই জানিস কার গায়ে হাত তুলেছিস? জেলে নিয়ে গিয়ে এমন উত্তম মাধ্যম দিব না, নিজের নাম পর্যন্ত ভুলে যাবি। আমি একটা মুচকি হাসি দিলাম। তখনই সবাই দেখলো 4টা হেলিকপ্টার ও নিচে দিয়ে 5টা গাড়ি এসেছে। সবাই ভাবতেছে এখন আবার কে আসলো। আসলে এগুলি সবই আমার দলের। গাড়িতে করে এখানকার কমিশনারকে আনা হয়েছে, কারণ সেই হলো রকিদের বস। এরা এখানে ড্রাগসের ব্যবসা করে আর অনেক ধরনের খারাপ কাজ করে। এদের শেষ করার জন্যই আমার এখানে আসা। যদিও এটা আমার দলের যে কাউকে পাঠালেই শেষ করতে পারতো, কিন্তু আমার আরও একটা কাজ ছিল, সেইটা পরে জানতে পারবেন। এতদিন আমি এদের সকল আস্তানা ধ্বংস করছি, তাই আজকে কাজটা পুরোপুরি কমপ্লিট করে ফেলবো। তারপর হেলিকপ্টারগুলো মাঠে ল্যান্ড করলো, গাড়িগুলো থামলো আর আসল অপরাধীকে নামিয়ে আমার কাছে নিয়ে আসলো। হেলিকপ্টার থেকে কয়েকজন নামলো আর একজন এসে আমাকে আমার কোটটা পরিয়ে দিল। এরপর এসব গাড়ি থেকে 50 জনের মতো লোক নামলো, সবার হাতেই অস্ত্র। আমি এবার রকি আর কমিশনারের সামনে গেলাম, গিয়ে রকিকে বললাম, কিরে তোর বসকে তো ধরে আনলাম, আমাকে কিছু করবি না? ওরা সকলে ভয় পেয়ে গেছে। তখন ওই, তুই আমাকে এনারে ধরে আনছস কেন? ওই, তোরা একে গ্রেপ্তার করছস না কেন? ওরা গ্রেপ্তার করতে আসলে ওদের প্রাণটাও যাবে তো ওদের সাথে। আব্বু, তোমার এত ক্ষমতা, তুমি কিছু করতেছো না কেন? তখনই রকির আব্বুর মোবাইলে ফোন আসে। আরে শরীফ সাহেব, আপনি আপনার ফোনটাকে ধরুন, পরে আমাকে কি করবেন না হয়। ফোনে কথা বলার পর তার ফোনটা হাত থেকে পড়ে যায়। হা হা, কোথায় গেল আপনার ক্ষমতা? আপনার ছেলে সব ধরনের অপরাধ করার পরও আপনি তাকে কিছু করেননি। আপনার ক্ষমতার জোরে আপনার ছেলে অপরাধ করে যাচ্ছে, তাই আপনার এই ক্ষমতাটাই আমি কেড়ে নিলাম। হা হা হা। ওনার মুখ দিয়ে আর কথা বেরোচ্ছে না। আর কমিশনার, তোকে বলছি, তোর কাজ হচ্ছে দেশকে রক্ষা করা, আর তুই কিনা দেশের মধ্যে অবৈধ জিনিসের ব্যবসা করিস। কে তুই? আমি তো আমার পরিচয় দিবই, তার আগে শোন, এই কয়দিনে তোর যত অবৈধ আস্তানা, তোর লোকজন সহ সব আমি ধ্বংস করেছি। তোদের ড্রাগসের ব্যবসা আমি এই কয়দিনে বন্ধ করেছি। আজকে তোদের শেষ করে দিব আমি। কে তুই? কি তোর পরিচয়? এসব কিভাবে জানোস? আমার পরিচয় জানার এত আগ্রহ? আচ্ছা শোন, তোরা টাইগার গ্রুপের নাম শুনেছিস? সবাই একসাথে তারা দেশ থেকে সব ধরনের খারাপ কাজ দূর করার জন্য কাজ করে। আর আমি হলাম সেই গ্যাংয়ের লিডার, টাইগার। এটা শোনার পর ওখানে যারা ছিল সবাই 2 কদম পিছিয়ে যায়। তারা যেন মৃত্যুকে চোখের সামনে দেখতে পাচ্ছে। এদিকে অপরাধীদের অবস্থা আরো ভয়াবহ। কিরে, আমার পরিচয় শুনেছিস? আর তোদের শেষ করার জন্যই আমার এখানে আসা। এবার তোদের উপরে যাওয়ার পালা। বলেই সব কয়টাকে উপরে পাঠিয়ে দিলাম। আর আমার লোকদের বললাম এদের লাশগুলো পরিষ্কার করতে। তারপর সকলকে উদ্দেশ্য করে বললাম, আপনারা কেউ ভয় পাবেন না, আমি অপরাধ ছাড়া কাউকে কিছুই করি না। আমার এই কলেজে আসার মূল উদ্দেশ্য ছিল এদের শেষ করা, তা আমি করেও ফেলছি। এখন আমি এখান থেকে চলে যাব। আর একটা কথা, আজকের এই ঘটনা যেন বাইরের কেউ না জানে, মাইন্ড ইট। বলেই সেখান থেকে হেলিকপ্টারে করে চলে আসলাম, কারোর সাথে কোনো কথা বললাম না। পরদিন কলেজে গেলাম। এটাই শেষ যাওয়া। গিয়ে হারামিদের কাছে গেলাম। আজকে কলেজের সবাই কেমন করে তাকাচ্ছে, কারণ একে তো কালকের ঘটনা, আবার আজকে আমার গেটআপ পুরো হিরোর মতো। ওদের কাছে গিয়ে দেখলাম সব কয়টা একসাথে আড্ডা দিতেছে। কি রে, কি করো তোমরা? ভাই, আপনি এখানে? ওই কেরে ওই কেরে কার ভাই? আপনি আমাদের ভাই, কত বড় মানুষ আপনি। কোনো ভাইটাই নেই, আমি তোদের বন্ধু ছিলাম আর থাকবো। হয়েছে, তোকে কিন্তু আজকে হিরোদের মতো লাগছে। যে যে দেখবে সেই ক্রাশ খাবে। হয়েছে, আর পাম দিতে হবে না। আর শোন, আমি আজকে চলে যাব, কয়েকদিন পর আবার আসবো তোদের সাথে দেখা করতে। এরপর আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে নীলার সাথে দেখা করলাম। নীলা, আমি এখান থেকে চলে যাব। সত্যিই চলে যাবি? না গেলে হয় না? না রে, চলে যেতে হবে। অনেক দিন আম্মু আব্বুদের থেকে দূরে আছি। ও আচ্ছা, তোমাকে আমার কিছু বলার আছে। বল। এইখানে না, ওদিকটায় চলো। তারপর আমরা ওইদিকে গেলাম। আসলে কিভাবে যে বলি। কি বলবি বলে ফেল। জানি না তুই কিভাবে নিবি। আসলে আমি তোকে ভালোবেসে ফেলেছি জাহিদ। আই লাভ ইউ সো মাচ জাহিদ, প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। সরি নীলা, আমি তোকে ভালোবাসতে পারবো না। তুই দেখতে অনেক সুন্দর, যে কোনো ছেলে দেখলেই তোকে পছন্দ করে ফেলবে, কিন্তু আমি তোকে শুধু বন্ধু ভেবেছি। আর আমি আজকে ফিরে যাচ্ছি।
বলেই সেখান থেকে চলে আসলাম। আর নীলা কাঁদতেছে। আপনারা ভাবছেন আমি তো ওকে ভালোবাসি, তাহলে কেন এমন করলাম? কারণ ওকে সারপ্রাইজ দেব তাই। ওর মুখ থেকে যেটা শোনা সেটা আমি শুনে ফেলছি, তাই এখন আব্বুকে বলে ওর সাথে বিয়েটা ফাইনাল করে ফেলবো, আর বাসর ঘরে সারপ্রাইজটা দেব। আপনারা আবার ওকে বলে দিয়েন না কিন্তু। ও যখন কাঁদছিল তখন ইচ্ছে করছিল গিয়ে জড়িয়ে ধরে বলি, আমিও তোমায় ভালোবাসি নীলা। এরপর আমি চলে গেলাম আমার আসল বাড়িতে, গিয়ে দরজায় নক করলাম। আম্মু দরজা খুলে আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। অনেক দিন পর দেখা হয়েছে। এরপর, আরে কাঁদছো কেন? আমি চলে আসছি না? বাবা, তা কেমন আছিস? ভালো, তুমি? আমিও। তুই তো শুকিয়ে গেছিস। কি যে বলো না, আমি একদম ঠিক আছি। আব্বু আর মাইশা কই? আজকে ওরা কোথাও যায় নাই, ওদের রুমেই আছে। তারপর মাইশার রুমে গেলাম, পিছন থেকে ওর চোখ দুটো ধরলাম। এই কে? বলো তো কে? ভাইয়া তুই? বলেই পিছন ফিরে আমাকে জড়িয়ে ধরলো। কতদিন পর তোকে দেখলাম, তোকে ছাড়া একটুও ভালো লাগে না। হয়েছে, এখন আমি চলে এসেছি। ধর ওগুলো, ধর এগুলো। থ্যাঙ্কস ভাইয়া। এরপর আব্বুর কাছে গেলাম। আব্বু কেমন আছো? ভালোই আছি, তুই কেমন আছোস? ভালো। তারপর আব্বুকে নীলার সাথে বিয়ে ঠিক করার কথা বললাম। নীলার কথা আগেই বলেছি। আব্বু বলল তাড়াতাড়ি ডেট ঠিক করে ফেলবে। আপনাদের তো বলাই হয়নি বিয়ের কথা। নীলার আব্বুর সাথে আগেই বলে ফেলছে, শুধু ডেট ফিক্সড করা বাকি। নীলা জানে না কার সাথে বিয়ে হচ্ছে। এভাবেই কিছুদিন কেটে গেল। এর সবার সাথে ফোনে কথা হলেও নীলার সাথে বলি নাই। বিয়ের ডেটও ঠিক হয়ে গেছে, তাড়াতাড়ি হবে বিয়েটা। এর মধ্যেই আমি আবার ঢাকা গেলাম কিছুদিনের জন্য। হঠাৎ রনির ফোন। কিরে, কেমন আছোস? ভালো, তোরা? আমরা সবাই ভালো আছি, তুই কেমন, কোথায়? আমি তো ঢাকাতেই আছি। কালকে আমরা সবাই ভালো আছি, তুই এখন কোথায়? তাহলে আজকে আমাদের সাথে মিট কর, নীলা সবাইকে যেতে বলেছে। ওকে ঠিকানা দে। তারপর ও সব টেক্সট করে পাঠালো। আমি জানি নীলা কেন ডেকেছে। বিকালে সেখানে গেলাম, দেখি সবাই আসছে। আমাকে দেখে সবাই অবাকই হয়েছে। সবার সাথে কুশল বিনিময় করলাম। তা নীলা, সবাইকে কেন আসতে বলছো? কেন, আমি দেখতে অসুন্দর? এই ধর কি এগুলো? আমার বিয়ের কার্ড। আগামী তারিখে আমার বিয়ে। কি? তুই না জাহিদকে ভালোবাসিস? ও তো আমাকে ভালোবাসে না, তাই বিয়েটা করেই নিচ্ছি। তোরা সবাই আগেই চলে আসবি। আমার দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে কথাটা বলল সে। আমি শুধু একটু মুচকি হাসলাম। তারপর সে চলে গেল। তার নাকি কাজ আছে। জাহিদ মেয়েটি সত্যি তোকে অনেক ভালোবাসে। তোর ওপর জিদ করেই ও বিয়েটা করছে। আমিও তোকে ভালোবাসি। তাহলে এসব কি? কার্ডটা খুলেই দেখো। ও তাহলে এই ব্যাপার? নীলা জানে না। জিদের বসে কার্ডটাও খুলে দেখেনিও। এখন টিট দিতে হবে মামা। ওকে চলো। তারপর ওদের ট্রিট দিয়ে চলে আসলাম। এভাবে বিয়ের তারিখ ঘনিয়ে আসলো। আজ গায়ে হলুদ। বাসায় অনেক কষ্টে ম্যানেজ করে বন্ধুদের সাথে নীলাদের বাসায় গেলাম। নীলার সাথে দেখা করলাম। ও আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়েছিল। তারপর সবাই ওর গায়ে হলুদ দিল, আমিও একটু দিলাম। যাই হোক, হবু বউ বলে কথা। হলুদের শেষে একটা পিচ্চি এসে নীলা নাকি আমাকে ছাদে ডাকছে। কিরে, কেমন আছিস? খুব ভালো, তুই? দেখতেই তো পাচ্ছিস। তুই কি আমায় সত্যিই ভালোবাসিস না? কাল তোর বিয়ে, এখন এসব কথা বাদ দে। বিশ্বাস কর জাহিদ, আমি তোকে অনেক ভালোবাসি। চল না আমরা পালিয়ে যাই। এসব সম্ভব না। কাল তোর বিয়ে, তুই বিয়ে করে নে। তোর জন্য ভালো কিছুই অপেক্ষা করছে। এই বলে চলে আসতে লাগলাম। আমি অনেক নিজেকে শেষ করে ফেলবো। তুই কি সত্যি আনাকে ভালোবাসিস? অনেক। তাহলে তুই নিজের কোনো ক্ষতি করবি না। এই তোর ভালোবাসার কসম। আর আমি কালকে তোর বিয়েতে আসতে পারবো না, আমার একটা কাজ আছে। বাই। এরপর দেখলাম
নীলা কেঁদে দিয়েছে। অনেক খারাপ লাগছে। ইচ্ছে করছে ওকে গিয়ে জড়িয়ে ধরে সব বলে দেই, কিন্তু এখন করব আর মাত্র একদিন। কালকেই সব ঠিক হয়ে যাবে। তারপর সোজা বাসায় আসলাম। আমার গায়ে হলুদ হলো। পরদিন বিয়ের দিন রেডি হয়ে বিয়ে সবাই মিলে নীলাদের বাড়িতে গেলাম। গেটের ঝামেলা মিটিয়ে বাড়িতে প্রবেশ করলাম। তারপর বিয়েটা সম্পূর্ণ হলো। সব আয়োজন এমনভাবে করছি যাতে নীলা বুঝতেই না পারে। ছাদে দাঁড়িয়ে আছি। জাহিদ, রুমে যাস না কেন? নীলা একা একা বসে আছে। ভাই বিড়ালটা ভালোভাবে মারিস। দেখিস আবার, তোকে দেখার পরেও কিন্তু পুরো ফায়ার হয়ে থাকবে। পরে দেখা যাবে বিড়ালই ওকে মেরে বসে আছে। তারপর ওরা রুমের সামনে নিয়ে আসলো। ঢুকতে ভয় করছিল। জানি না আমাকে দেখার পর ও কি রকম রিয়্যাক্ট করবে। তারপর 100 গ্রাম সাহস নিয়ে রুমে ঢুকলাম। শুনেছি বাসর রাতে বউ নাকি স্বামীকে সালাম করে, কিন্তু আমার বউ তো করলো না। থাক, ওর সামনে যেতেই ওর একটা ছুরি বের করলো। দেখুন, আপনি আমাকে স্পর্শ করার চেষ্টা করবেন না। আমি একজনকে ভালোবাসি। শুধুমাত্র বাবার কথায় আর ওর উপর রাগ করে আপনাকে বিয়ে করেছি। আপনাকে আমি স্বামী হিসেবে মানতে পারবো না। বলতে বলতে কেঁদে দিল। মেয়েটা একটু বেশি ইমোশনাল, কিন্তু আমাকে যে স্বামী হিসেবে মানতেই হবে, না হলে জোর করে সব আদায় করব। জোর করলে ভালো হবে না কিন্তু। কি ভালো হবে না সোনা? বলেই ওর হাতটা ধরে টান দিয়ে বুকের মধ্যে নিয়ে আসলাম। ও মুখ তুলে আমার দিকে তাকাতেই অবাক। তুমি এখানে? আমি থাকবো না তো কে থাকবে বাবু? আমার স্বামী কোথায়? আমিই তো তোমার স্বামী। সারপ্রাইজটা কেমন লাগলো জান? খুব খারাপ। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো। তুমি আমার সাথে কথা বলবে না। সে কি, তোমাকে পাওয়ার জন্য তোমাদের কলেজে পর্যন্ত ভর্তি হলাম, আর তুমি বলছো তোমার সাথে কথা বলতে না? মানে? তোমাকে একটা পার্টিতে দেখে আমার ভালো লাগে, তাই তোমাকে পাওয়ার জন্যই আমি তোমাদের কলেজে ভর্তি হয়েছিলাম। তাহলে আমাকে কষ্ট দিলে কেন? তোমাকে পরীক্ষা করলাম আমাকে সত্যিই ভালোবাসো কিনা। ও, চলো 2 রাকাত নফল নামাজ পড়ে আসি। তারপর নামাজ পড়লাম। জান একটু আদর করো না? একদম না ফাজিল। বউ তো আদর করলো না, আদর করতেছে মশা। শালা আগে জানলে মশাকে বিয়ে করে ফেলতাম। দূর, এসব কি আবল তাবল বলতেছি। মশা মারতে মারতে মাথাটা নষ্ট হয়ে গিয়েছে। এইসব বলতে বলতে কখন ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। সকালে সোনালিকার ডাকে ঘুম ভাঙলো। এই যে দুলা ভাই, ওঠেন। কেমনটা লাগে আপনারাই বলেন তো? স্বামীকে বলছে দুলাভাই। এমনিতেই বাসরাত জ্বলে গেল, সারা রাত ঘুমাতে পারিনি মশার জ্বালায়। আবার সকালবেলায় মনটা খারাপ করে দিল। এই আমি কিসের দুলাভাই তোমার? কিসের দুলা ভাই মানে? আমার আপুর স্বামী, তাই আমার দুলা ভাই। এই আমি তোমাকে বিয়ে করছি নাকি তোমার আপুকে বিয়ে করছি? আমাকে বিয়ে করেছেন। তাহলে আমি তোমার দুলাভাই নাকি স্বামী? দুলা ভাই। একটা থাপ্পড় দিয়ে বরিশাল পাঠিয়ে দিব। ইসরে, এটা মাইয়া নাকি অন্য কিছু? কেন? আমাকে দেখে আপনার কি মনে হয়? হ্যাঁ, এই যে শোনেন, বেশি কথা না বলে যান, নাস্তা নিয়ে আসেন, আমার ক্ষুধা লাগছে। কি আমি নাস্তা নিয়ে আসবো? আপনি। এই মাইয়া বলে কি? তুমি যাও, মাকে বলো আমি পারবো না। এই দুলা ভাই, নাস্তা নিয়ে আসেন। আমি পারবো না, আমি কিন্তু কাঁদবো। এই তুমি নাস্তা মার কাছ থেকে নিয়ে আসতে পারো না? না, পারি না, আমি এখনো বাচ্চা না। তাহলে খেতে পারো নাকি? যত সব। না হলে এখন কিন্তু আমি কান্না করবো দুলা ভাই। দূর, দুলাভাইয়ের গোষ্ঠী কিলাই। এই জ্বালায় আর থাকা যাচ্ছে না। কোনো উপায় না পেয়ে নাস্তা আনতে চলে গেলাম। তারপর মার কাছ থেকে নাস্তা নিয়ে এসে সোনালিকাকে দিলাম। আরে বা দুলা ভাই, নাস্তা তো সেই। কচু শালি। জি, আমাকে শালি বলেই ডাকবেন। দেখেন তো মেজাজটা গরম হয় না? বউকে নাকি শালি বলে ডাকবো? জীবনটাই বেদনা। বউকে শালি বলে ডাকবো কেন? এই যে কিসের বউ? হ্যাঁ, আমি কারো বউ টউ না। এবার বউ বললে আপনাকে আমি। কি করবে গো বউ?
আবার বউ বললেন? দুঃখিত, শালি বলতে বউ বলে ফেলছি। হুম। হায় রে ভাগ্য, নিজের বউকে শালি ডাকতে হচ্ছে। না জানি আরো কত কি করতে হবে। এর থেকে কচু গাছের সাথে ফাঁসি দিয়ে মরে যাওয়া অনেক ভালো ছিল। না, আজকে ওকে শায়েস্তা করতে হবে, কিন্তু কিভাবে করব সেটাই ভাবতে লাগলাম। হ্যাঁ, একটা বুদ্ধি বের হয়েছে। সঙ্গে সঙ্গে সজীবকে ফোন দিলাম। তুই কই রে? রাজবাড়ি কেন রে? দাঁড়া, আমি আসতেছি, কথা আছে। ওকে। তারপর চলে এলাম সেই পুরনো রাজবাড়ি, যেখানে এমন কোনো দিন নেই আমরা দুজন না আসি। তারপর নীরবতা ভেঙে সজীব বলল, কি যেন বলবি আমাকে? তারপর সজীবকে সবকিছু খুলে বললাম। এখন কি করবি, কিছু ভেবেছিস? এখানে তোর গার্লফ্রেন্ডের হেল্প লাগবে। এখন আমার কি করতে হবে সে বল। তুই শুধু আশাকে বল আমার সাথে কদিন প্রেমের অভিনয় করতে। ঠিক আছে। তারপর সেখান থেকে দুজনে চলে আসলাম। বাসায় ফিরতেই মার বকাঝকা শুনতে হলো। কিছু না শুনে সোজা নাস্তার টেবিলে বসে নাস্তা করে নিলাম। তারপর সোজা রুমে এসে দেখি সোনালিকা বসে আছে। কিছু বললাম না, সোজা ছাদে চলে গেলাম। রাতে ঘুমাতে যাব এমন সময় একটা অচেনা নাম্বার থেকে ফোন আসলো। রিসিভ করতেই দেখি একটা মেয়ের কণ্ঠ। আমি তো রীতিমতো চমকে উঠলাম, কারণ আমার কাছে ফোন দিবে মেয়ে মানুষ এমন তো কেহ নাই। তখন মনে পড়ল বিকেলবেলার কথা। হ্যালো, চুপ করে আছিস কেন? কখন থেকে হ্যালো হ্যালো করে যাচ্ছি। আশা? হ্যাঁ বল। এই যে মিস্টার, আমি আশা না। রীতিমতো আরো অবাক হলাম। তাহলে কে আপনি? এত দ্রুত ভুলে গেলে? আমাকে চিনতে পারছো না? না, কে আপনি? থাক, চিনতে হবে না। তা তুমি নাকি বিয়ে করেছো? হ্যাঁ, কিন্তু আপনি কে আর আপনার কি সমস্যা? আমারই তো সমস্যা। আমার ছোট বোনকে বিয়ে করেছো, আমার সমস্যা থাকবে না? এখন কি বলবো কিছু বুঝতে পারছি না, তাই ফোনটা রেখে দিলাম। আমার তো মাথায় কিছুই আসছে না, আবার অনেক রাগ হচ্ছে। হঠাৎ দেখি সোনালিকা মায়াবী চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু বললাম না, বালিশটা নিয়ে সোফায় শুয়ে পড়লাম। সোনালিকা এখন মনে হয় অনেক খুশি। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। সকালবেলা মার চিল্লাচিল্লিতে ঘুম ভাঙল। মা, কি হয়েছে? এভাবে চিল্লাচিল্লি করছো কেন? কি? আমি চিল্লাচিল্লি করছি? ও, এখন তো তাই মনে হবে। বিয়ে করেছিস, এখন কি আর মায়ের কথা মধু মনে হবে? মা, এগুলো কি বলো? তুমি আমার লক্ষ্মী মা, এখন কি হয়েছে এটা বলো। সোনালিকা বলল। মা, কখন কি বললাম আমি? ও হ্যাঁ, তুই কালকে সারাদিন কোথায় ছিলি শুনি? কেন? নতুন বিয়ে করেছিস, কই মেয়েটাকে নিয়ে ঘুরে আসবি, তা না করে নিজেই ঘুরে বেড়াচ্ছিস। ঠিক আছে মা, এখন যাও তো, ঘুমাতে দাও। তারপর মা চলে যায়। আমি তো মনে মনে অনেক খুশি। তখনই সোনালিকা বলে ওঠে, কি দুলা ভাই, অনেক খুশি মনে হচ্ছে? হ্যাঁ, আজকে তোমাকে মজা দেখাবো তাই। কি কিছু বললেন নাকি? না, কিছু বলিনি, এমনি খুশি। আধ ঘন্টা পর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে বসে সোনালিকাকে বললাম রেডি হতে, ঘুরতে যাব। কথা শুনে সোনালিকাকে খুশিতে আত্মহারা। সোনালিকাকে রেডি হতে চলে গেল, আর আমি আশাকে রেডিও হয়ে থাকতে বললাম, আজকে দুলাভাই ডাকা বন্ধ করবো শালি। আমার কত ইচ্ছে ছিল বাসন নিয়ে আজকে বোঝাবো। সোনালিকা আলমারি থেকে নীল একটা ড্রেস আর প্লাজো বের করে, সাথে একটা ওড়না, এক হাতে ঘড়ি আর অন্য হাতটা ফাঁকা, চুলগুলো খোলা রেখে দিল। রেডি হয়ে নিচে নামতেই মাকে বলে, আমি আসছি। আচ্ছা, একটু তাড়াতাড়ি আসিস, সন্ধ্যা যেন না হয়। চিন্তা করো না, তোমার ছেলে আছে তো সাথে। সেই জন্য তো বেশি চিন্তা হয়। আবার তুই সাথে যাচ্ছিস, আবার কোনো সমস্যায়। মা, আমি এখন ছোট রয়েছি নাকি? ফার্স্ট ইজ ফার্স্ট। তখন আমি চঞ্চল ছিলাম, এখন খুব লক্ষ্মী ছেলে। আসছি। মার থেকে বিদায় নিয়ে সোনালিকা পিছনের সিটে বসতে যাবে, তার জন্য দরজাটা খুলতে গেলেই সাগর ধমক দেয়, সামনে আয়। রাগী সুরে বলে সামনের দরজাটা খুলে দেয়। সোনালিকা মাথা নিচু করে সামনেই গিয়ে বসে, চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না। আশার বাসার সামনে থেকে আশাকে পিক করে নেই। রীতিমতো সোনালিকা
আশাকে দেখে অবাক হয়ে চেয়ে আছে আমার দিকে। এরপর শহর ছেড়ে একটা নীরব পরিবেশ বেছে নেই আমরা। চারিদিকে কাশফুল আর কাশফুল। গাড়িটা পার্ক করতে সোনালিকা নেমে পড়ে। হাত ছড়িয়ে উপভোগ করছে প্রকৃতির আলো আর ছায়া। একটা মনোরম পরিবেশ মনটাকে মাতিয়ে তুলছে। আমি আর আশা একটু হাঁটছি আর একটু কথা বলছি। সোনালিকা একবার আমাদের দিকে তাকাতে গিয়েও আবার চোখ ফিরিয়ে নেয়। মনে মনে বলে, খুব সুন্দর লাগছে দুজনকে। যদি আমি বোকামি না করতাম তাহলে আজ ওই জায়গায় আমি থাকতাম। সোনালিকা দূরে সরে চোখের জলটা মুছে নেয়। আমি আর আশা গল্প করছি। আমি দূর থেকে কিছু কাশফুল এনে আশার হাতে ধরিয়ে দিলাম। আশা সেগুলো নিজের কাছে না রেখে সোজা সোনালিকার কাছে দিয়ে দিল। এগুলো তুমি রাখো। আরে আপু, আমি কেন? ওই ফুলগুলো তোমার হাতেই মানায়। সেটা ভুল না, তবে আমি এখন পিক তুলবো, সো নো ফুল রাখারাখি। আশা এক প্রকার জোর করেই সোনালিকার হাতে ফুলগুলো দিয়ে আমার সাথে ছবি উঠাতে ব্যস্ত। অনেক সুন্দর সুন্দর অ্যাঙ্গেলে ছবি তুলছি। সোনালিকা দূর থেকে সব দেখছে আর মনে মনে কষ্ট পাচ্ছে। আচ্ছা, আমার এমন লাগছে কেন? তবে কি আমি সাগরকে ভালোবাসতে শুরু করেছি? সেই দিনের বোকামির জন্য আজ সাগরের পাশে অন্য কেউ এটা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। কষ্ট হলেও মেনে নিতে হবে, কারণ এটাই সেদিনের বোকামির ফল। ঘোরাঘুরি শেষ করে তিনজনেই একটা রেস্টুরেন্টে ঢুকি। অনেক ঘোরাঘুরি করায় খিদাও পেয়েছে, তাই অল্প কিছু খাওয়া দরকার। আমি 3টে কফি অর্ডার করি। কফি খাচ্ছি আর গল্প করছি। খাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে যখন বের হতে যাব তখনই সোনালিকার সাথে একটা ছেলের ধাক্কা লাগে। পায়ে মোচড় খেয়ে সোনালিকা পড়ে যেতে নিলেই আমি ধরে ফেলি। সোনালিকা অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। সোনালিকা পায়ে অনেকটা ব্যথা পায়, তবুও কষ্টটা যেন অনুভব হচ্ছে না। এক মনে আমাকে দেখছে। পাশ থেকে ওই ছেলেটা যখন চলে যাবে তখন আমার হুঁশ ফিরে। ডান হাত দিয়ে সোনালিকাকে ধরে রাখি আর বাম হাত দিয়ে ওই ছেলেটার কলারটা ঝাপটে ধরি। ছেলেটা আর এগোতে পারে না। সোনালিকাকে ছেড়ে জিজ্ঞেস করি, লাগেনি তো তোমার? না, আমি ঠিক আছি। আমি ওই ছেলেটাকে কলারে 2 হাত চেপে জোরে ধরে মাথা ঝাঁকাতে থাকি। সোনালিকা শুধু অবাক হয়ে দেখছে। হঠাৎ মনে হলো সোনালিকা যে ওই ছেলেটাকে চিনে। আমি মাত্র হাতটা এগিয়ে নেই ওই ছেলেটাকে চড় মারবো বলে। সোনালিকা হাত ধরে আটকে নেয়। স্টপ! কি করছো তুমি? ছাড়ো আমার হাত। ও তোকে কেন ধাক্কা দিল? কত বড় সাহস! তোর গায়ে ফুলের টোকা দেওয়ারও অধিকার কারণ নেই। একটা সামান্য ব্যাপার নিয়ে তুমি ওকে মারবে কেন? সোনালিকা, মাথা খারাপ তোর? এটা সামান্য ব্যাপার? এক্ষুনি পড়ে যেতি তুই যদি কিছু হয়ে যেত। হলে হতো, তাই বলে এইভাবে কাউকে মারবে? ও তো মানুষ। আমি ওকে ছাড়বো না। আবারও হাত উঠিয়ে ঘুষি দিতে যায়। থামতে বলছি তো আমি। এই ছেলের জন্য তোর এত মাথা ব্যথা কেন? আমি তোকে মারবই। পাগল নাকি তুমি? চারদিকে লোকজন দেখছে, কি করছো? আশা, সরে দাঁড়াও। আজ তো ওই ছেলেকে আমি দেখে নেব। আমি আবার ওই ছেলেকে পাঞ্চ দিতে যাই। সোনালিকা আবার আমাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে নেয়। ওই ছেলের জন্য আমাকে ধাক্কা দিচ্ছিস? আর আমি তোকে বাঁচাতে ওই ছেলেটাকে মারতে যাচ্ছিলাম। বারবার ওই ছেলে কেন করছো? আমি ওকে চিনি, আর ও আমাকে ইচ্ছে করে ধাক্কা দেয়নি। আমি পায়ে মোচড় খেয়ে পড়ে যাচ্ছিলাম। আমারই ভুল। আমার ভুলের জন্য তুমি অন্য কাউকে মারবে কেন? তুই ওকে চিনিস মানে? আপু যার সাথে পালিয়ে গিয়েছে এ হলো সেই হৃদয় ভাইয়া। আর হৃদয় ভাইয়া, তুমিও বোকার মতো মার খেতে পড়ে আছো? তুমি কি পাগল নাকি? আপু হৃদয় ভাইয়ের সাথে আমাকে 1 বছর আগে পরিচয় করায় দেয়। সোনালিকা, আমি খেয়াল করিনি। আমার রেস্টুরেন্টে একটা ডিল ফাইনাল করতে হবে, তাই তাড়াতাড়ি ভেতরে ঢুকতে চাইছিলাম। এইভাবে তোমার সাথে ধাক্কা লেগে যাবে বুঝতে পারিনি। সে না হয় বুঝলাম। একবার বলতে পারতেন আমাকে আপনি চিনেন, তাহলে আর মার খেতে হতো না। সেই সুযোগ পেলাম কই? তোমার হাজবেন্ড যেভাবে আমাকে... থাক, দেখলেই তো তুমি শুধু শুধু মারতে যাচ্ছিলে। ভাইয়ের কোনো দোষ নেই। আমি অনেক রাগ দেখিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেলাম। আশাও পিছন পিছন এলো। সোনালিকা ওখানেই দাঁড়িয়ে আছে। হৃদয় সোনালিকাকে বলে, সোনালিকা, কি হলো? তুই এখানে কখন আসলি? চুপ! তোর সাথে কোনো কথা বলবো না আমি। সরি রে, পালিয়ে আসা ছাড়া কিছুই করার ছিল না আমার। অনেক ভালোবাসি হৃদয়কে, তুই তো জানতি। এখন বল, তুই কেমন আছিস? ভালো। শুনেছি আমি পালিয়ে আসায় সাগরের সাথে বাবা তোর বিয়ে দিয়েছে।
ঠিকই শুনেছিস। শোন বোন, আমার উপরে রাগ করিস না। আর শোন, সাগর ছেলেটা ভালো আছে, তুই অনেক সুখী হবি। কচু হব। সাগর আসে নাই। সাগর গাড়িতে বসে আছে। আচ্ছা আপু, ভালো থাকিস, আমি আসছি, দেরি হয়ে যাচ্ছে। দুলা ভাই আসছি। আর সরি। আচ্ছা বলে রেস্টুরেন্ট থেকে বাইরে এসে গাড়িতে উঠে সোনালিকা। আমি রাগে কিছু বলছি না, ফুল স্পিড দিয়ে ড্রাইভ করছি। এদিক ওদিক কোনো দিকেই তাকাচ্ছি না। যত দ্রুত বাসায় যাওয়া যায়। সিটের একপাশে কাশফুলগুলো রাখা ছিল। সোনালিকা কাশফুলগুলো যত্ন করে হাতে তুলে নেয়। আশাকে বাসায় নামিয়ে দিয়ে সোজা নিজেদের বাসায় চলে আসলাম। গাড়ি থেকে নেমে সোনালিকা কোনো কথা বলেনি, চুপচাপ রুমে চলে যায়। আমিও কিছু না বলে ভেতরে ঢুকি। সোনালিকা ফুলগুলো বিছানায় রেখে জানালার কাছে দাঁড়িয়ে আছে। আমি অগ্নি দৃষ্টি নিয়ে সোনালিকার কাছে এসে দাঁড়াতেই সোনালিকা কাঁপা কাঁপা গলায় বলে, তুমি এখানে কেন? আমি কিছু বলছি না। ঠাস করে দরজা আটকে দিলাম। সোনালিকা ভয়ে কেঁপে ওঠে, ভয়ে পিছাতে থাকে। এক পা পিছাচ্ছে আর আমাকে জিজ্ঞেস করছে, আমি বলছি না আমার সাথে আসবে না? আমি কথাগুলো শোনার প্রয়োজন মনে করছি না, শুধু সোনালিকার দিকে রাগি চোখ নিয়ে এগোচ্ছি। ওইভাবে তাকিয়ে আছো কেন? আমি ঘুরের মাঝে একটু একটু করে সোনালিকার দিকে এগিয়ে নিচ্ছি নিজেকে। সেই দিকে আমার কোনো খেয়ালই নেই, আর সোনালিকা পালানোর পথ খুঁজে বেড়াচ্ছে। কি করছো তুমি? এভাবে আমার দিকে এগিয়ে আসছো কেন? আমি দু হাতে সোনালিকার দুটো হাত চেপে ধরে দেয়ালে চাপ দেই। সোনালিকার ভীষণ কান্না পাচ্ছে, চোখ থেকে জল বের হয়ে গেছে। গলা দিয়ে আওয়াজ আসছে না, শুধু ফুপাচ্ছে মেয়েটা। সোনালিকার ডান হাতে খুব জোরে চেপে ধরে নখটা বসিয়ে দেই। সোনালিকা ব্যথায় চিৎকার দিতেই আমি নিজের নিঃশ্বাসটা সোনালিকার নিঃশ্বাস দিয়ে ঢেকে দেই। এক হাত দিয়ে আমাকে আটকাতে গিয়েও আটকাতে পারল না। মিনিট খানেক পর আমি সোনালিকাকে ছেড়ে দিলাম। সোনালিকা নিচের দিকে তাকিয়ে কান্না করেই যাচ্ছে। আমি সোনালিকার মুখটা উপরে তুলে চোখের জলটা মুছে দেই আর বলি, আমি যেন তোর মুখ থেকে আর দুলাভাই ডাকটা না শুনি। এবারের মতো ছেড়ে দিলাম। চুপ চুপ। সোনালিকার কপালে চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে গেলাম। সোনালিকা ঠায় দাঁড়িয়ে আছে, একটু আগে কি ঘটলো সেটা বোঝার চেষ্টা করছে। সোনালিকা ভাবতেই পারেনি আমি আজ এমন কিছু করব। সোনালিকা নিজের হাতটা ফ্লোরে ছুটছে আর বকবক করছে। এদিকে হাতটা যে কেটে গেছে কোনো খেয়াল নেই। কিছুক্ষণ পর, কি হয়েছে সোনালিকা মা, তোমার হাত কাটলো কিভাবে? সোনালিকা কিছু বলছে না দেখে মা হাতে মলম লাগিয়ে হাতটা ভালো করে ব্যান্ডেজ করে বিছানায় শুইয়ে দেয়। তারপর আমাকে ডাকতে থাকে, কোথায় থাকিস? বৌমার হাত কেটে গিয়েছে, সেই খেয়াল আছে তোর? যা এক্ষুনি ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আয়। ওকে মা, যাচ্ছি। ওইদিকে সোনালিকা ভেজা ভেজা চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাড়াতাড়ি করে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসলাম। তারপর মা ঔষধগুলো সোনালিকাকে খাওয়াই দিল। তারপর মা চলে গেল। সোনালিকা ঘুমাচ্ছে। আমি সোনালিকার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছি আর ভাবছি আজকে যেটা করলাম সেটা একদমই ঠিক হয় নাই। সোনালিকা অনেক কষ্ট পেয়েছে। তার চোখের দিকে তাকাতেই আমি বুঝতে পেরেছি। তারপর আস্তে আস্তে সোনালিকার মাথার কাছে গিয়ে মাথায় হাত রাখতেই সোনালিকা কেমন যেন কেঁপে উঠল। আমি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর বলছি, পিচ্চি বউ আমার। এসব বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। সকালবেলা সোনালিকা আমাকে তার মাথার কাছে দেখতে পেয়ে অবাক হয়ে যায় আর ভাবতে থাকে, তবে কি সাগর আমাকে ভালোবাসে? যদি ভালোই বাসে তাহলে আমার সাথে এমন করতে পারতো না। আর কালকে ওই মেয়েটাকে আমি একটু বেশি ভেবে ফেলেছি। সরি সোনালিকা, আমাকে ক্ষমা করে দাও। কালকের ওই ঘটনার পর থেকে আমার কেমন জানি নিজেকে অপরাধী অপরাধী মনে হচ্ছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তখন মনে ছিল না এই কথা, এখন কেন ক্ষমা চাইছেন? প্লিজ সোনালিকা, আমার অনেক খারাপ লাগছে। খারাপ লাগছে? কি জানি নাম মেয়েটার? ও হ্যাঁ, আশা, তার কাছে যান। তোমার উপর আমার স্পর্শ করার অধিকার আছে, সেটা তুমি ভুলে যেও না। সোনালিকা কিছু বলছে না, চুপ করে আছে। তুমি ভুলে যেও না আমি তোমার স্বামী। সোনালিকা, আমি কি অনেক বড় ভুল করে ফেলেছি? সোনালিকা কিছু বলছে না দেখে আমি সোজা বারান্দায় চলে আসলাম। একটা সিগারেট ধরাতে যাব
তখনই সোনালিকা আমার সামনে আসলো। কিছু বলবে কি? সিগারেটটা না খেলে চলে না? সিগারেট খাবো না, আগে বলো তুমি ক্ষমা করেছো? ক্ষমা করতে আমার বইয়ে গেছে। সোনালিকা ভেংচি কেটে চলে গেল। আমি একটু মুচকি হেসে সিগারেটটা রেখে দিলাম। রুমে ঢুকতেই, কি খবর দুলাভাই? অনেক খুশি মনে হচ্ছে। হ্যাঁ, আজকে তোমাকে মজা দেখাবো তাই। কি কিছু বললেন নাকি? না, কিছু বলিনি, এমনি খুশি। তোমাকে না বললাম আমাকে দুলাভাই ডাকবে না? আমি ডাকবো, 100 বার ডাকবো। ওকে শালিকা। কি আর করার, রাতে সবাই মিলে খাওয়ার পর রুমে দেখি সোনালিকা বসে বসে বই পড়ছে। আমি কিছু না বলে সোফায় শুয়ে পড়লাম। কি ব্যাপার দুলাভাই, আজকে এত তাড়াতাড়ি শুয়ে পড়লেন যে? কাল রাতে তো তুমি বাসরও করতে দিলে না, আমায় ঘুমাতেও দিলে না, তাই খুব ঘুম পেয়েছে। আমি আবার কি করলাম? না কিছু না, গুড নাইট, আমি ঘুমাবো। এই বলে ঘুমের দেশে চলে গেলাম। একটু পর বিছানা থেকে উঠে সোনালিকা আমার উপর কাঁথা দিয়ে ওয়াশরুমে চলে যায়। একটু পর সোনালিকা শুয়ে পড়ে। সোফায় তেমন ঘুম হয়নি বলে ঘুমটা সোনালিকার আগেই ভেঙে গেল। ঘুমন্ত অবস্থায় সোনালিকাকে অসাধারণ লাগছে। আমি আস্তে আস্তে সোনালিকাকে আমার বুকে নিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পর, এই কি কি করছেন দুলাভাই? ছাড়েন আমাকে, ছাড়েন। আমি আরো শক্ত করে জড়িয়ে ধরে, প্লিজ আমাকে ছেড়ে দেন। কি হয়েছে তোমার? আমার কেমন জানি হচ্ছে, ছাড়েন না দুলাভাই। শালিকা, আজকে আর তোমাকে ছাড়ছি না। তুমি তো আমার সোনা স্বামী। হাই হাই, বলে কি এসব? দুলাভাইকে কেউ স্বামী বলে? লোকে শুনলে কি বলবে? হ্যাঁ, না 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 না, এখন থেকে তুমি আমার স্বামী, আর দুলাভাই বলবো না। প্লিজ আমাকে ছেড়ে দেন। আচ্ছা ছাড়তে পারি, তবে একটা শর্ত আছে। বলো তুমি রাজি? আমি তোমার সমস্ত শর্ত মেনে নেব, প্লিজ আমাকে ছেড়ে দেন। আগে আমার শর্তটা তো শোনো। আমি এখনো সোনালিকাকে শক্ত করে জড়িয়ে ধরে আছি। সোনালিকা কেমন জানি করছে। ওকে বলো তাড়াতাড়ি, আমার খুব বিরক্ত লাগছে। শর্তগুলো হলো, আমাকে একটা কিস করতে হবে, আর আমিও বিছানায় থাকবো তোমার সাথে। বলো তুমি রাজি? না। তাহলে তোমাকে আজকে আর ছাড়বো না। ওকে ওকে, আমি তোমার শর্তে রাজি, প্লিজ আগে আমাকে ছেড়ে দেন। সত্যি তো? সত্যি, প্লিজ এবার তো ছাড়েন। এরপর সোনালিকাকে আমি ছেড়ে দিলাম। সোনালিকা, এবার তুমি রেডি? রেডি মানে? ওমা, ভুলে গেলে? কি দুলাভাই? এই আবার দুলাভাই মানে? দুলাভাই বল না তো, কি বলবো? কেন, তখন যে বললে আমি তোমার সোনা স্বামী, আর দুলাভাই বলবে না? আরে তখন সেটা তোমার কাছে ছুটতে। ওকে ঠিক আছে, এবার তাহলে আমাকে কিস দাও। পারবো না। কেন? এটাও তো আমি তোমার কাছ থেকে ছোটার জন্য বলেছি। উফ, ওকে তাহলে চলো একসাথে শুভ। পাগল নাকি? এটা তো কখনোই সম্ভব না। মানে কি? তাহলে তুমি একটাও শর্ত মেনে নিবে না? শর্ত আবার কই? একটা বাচ্চা মেয়েকে এইভাবে জড়িয়ে ধরে কেউ? তাই তো আমি বাচ্চার জন্য সব কথায় হ্যাঁ বলেছি, আর তুমি সেটা শর্ত মনে করে নিলে। বলে কি, এত বড় একটা দামড়া মেয়ে নাকি এখনো বাচ্চা? এই দেখো, আমার সাথে এমন করে কথা বললে কিন্তু আমি কান্না করব দুলাভাই। এটা কেমন মেয়ে রে বাবা, স্বামীকে দুলাভাই ডাকতে একটু মুখে আটকে না। এভাবে কিছুদিন যাওয়ার পর সোনালিকাদের বাসায় আসি, মানে আমার শ্বশুর বাড়িতে, নতুন শ্বশুর বাড়িতে। তাই শাশুড়ি মা ভালো ভালো রান্না করেছে। এর জন্যই মানুষ বলে শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি। আমি তো মনে মনে খুব খুশি। খেতে বসে কোনটা দিয়ে আগে শুরু করব বুঝতে পারছি না। শাশুড়ি মা এসব আমায় তুলে দিচ্ছিল। এমন সময় রুমের ভিতর থেকে ফোনটা বেজে উঠল। সোনালিকা, দেখ তো কে ফোন করলো। আমি পারবো না, তুমি যাও। আচ্ছা, তুই জামাইকে খাবার দে, আমি দেখছি। এরপর সোনালিকার মা রুমে গেল। এই দুলাভাই, আর খাচ্ছেন না কেন? আরে আমি কি এত খেতে পারি? এরপর খেয়ে রুমে গেলাম শ্বশুর বাড়িতে। কিছুদিন থাকার পর বাসায় চলে আসি। এখনো পর্যন্ত সোনালিকাকে আমি শুয়েও দেখিনি। তবে আমি 2-1 বার সোনালিকাকে জোর করেছিলাম, কোনো লাভ হয়নি। এখন একসাথে ঘুমাই, মাঝখানে এক হাত ফাঁকা রেখে। এভাবে আরও কিছুদিন চলে গেল। সকালবেলা ঘুমিয়েছিলাম, এমন সময়, এই দুলাভাই ওঠেন, আপনার জন্য নাস্তা তৈরি করেছি, খেতে আসুন তাড়াতাড়ি। উফ, প্রতিদিন সোনালিকার এই ধরনের কথাগুলো শুনে আমার ঘুম ভাঙে। বিয়ের 2 মাস হয়ে গেছে, কিন্তু সোনালিকা এখনো আমাকে দুলাভাই বলে ডাকে। কি করব বলুন?
এতবার বোঝানোর চেষ্টা করেছি, বন্ধুর গার্লফ্রেন্ড কেউ ছাড়িনি। সোনালিকার জন্য কিন্তু কিছুতেই সোনালিকা বোঝে না, আমাকে দুলাভাই বলে ডাকে। আমিও এখন বেশি ওকে জোর করি না, কারণ আমি জোর করে কিছু পেতে ভালো লাগে না। সকালবেলা সোনালিকার কথা শুনে মেজাজটা খিটখিটে হয়ে গেল। বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি সোনালিকা আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। নীল একটা শাড়ি পরেছে, খোলা চুলে সোনালিকাকে খুব সুন্দর লাগছিল। মনে হয় পিছন দিকে সোনালিকাকে গিয়ে জড়িয়ে ধরি। সোনালিকার ঠোঁটে যখন লিপস্টিক দিচ্ছিল তখন তার ঠোঁটের দিকে তাকিয়ে থেকে আমার অন্যরকম একটা অনুভূতি কাজ করতে লাগলো। খুব ইচ্ছা করছে তার কোমল নরম ঠোঁটের সাথে নিজের মিষ্টি একটা সম্পর্কে চলে যেতে। আমি ধীরে ধীরে সোনালিকার পিছনে গিয়ে দাঁড়ালাম। সোনালিকা আমাকে তার পিছনে দাঁড়িয়ে থাকা দেখে বলে উঠল, আরে দুলা ভাই, আপনার হাত মুখ ধোয়া হয়ে গেছে? হয়েছে। তো এখানে দাঁড়িয়ে কি দেখছেন? তোমাকে। ওমা, মনে হচ্ছে এর আগে কখনো আমায় দেখেননি। দেখেছি, বাট আগের দেখার থেকে এখন তোমাকে অনেক সুন্দর লাগছে। আচ্ছা বাদ দিন, চলেন নাস্তা করব। না, আমি নাস্তা খাবো না। তাহলে কি খাবেন বলুন? এখন আমার অন্য কিছু খেতে ইচ্ছা করছে। কি খাবেন? এরপর আমি সোনালিকার কোমরে এক হাত দিয়ে সোনালিকাকে আমার কাছে টেনে এনে, চোখ বন্ধ করো, বুঝতে পারবে। কি করছেনটা কি দুলা ভাই? ছাড়ুন বলছি, ছাড়ুন। আমি সোনালিকাকে আমার একদম কাছে টেনে তার মুখের কাছে মুখ এগিয়ে এনে আস্তে আস্তে, না এখন আর তোমাকে ছাড়বো না। আমার ভিতরে যে আগুনটা জ্বলছে সেটা না নিভিয়ে তোমাকে ছাড়বো না। আগুন মানে কি বলছেন আপনি দুলা ভাই? সোনালিকা আর কিছু বলার আগেই আমি সোনালিকার মুখ চেপে ধরলাম। চুপ, এখন আর কোনো কথা নয়। সোনালিকার ঠোঁটে আমার হাতের ছোঁয়া পড়তেই সোনালিকা একটু অন্যরকম হয়ে গেল। অন্যরকম একটা মায়া নিয়ে সোনালিকা আমার চোখের দিকে তাকিয়ে রইল। আমি হাত সরিয়ে ধীরে ধীরে সোনালিকার মুখের কাছে নিজের মুখ এগিয়ে আনতে লাগলাম। খুব রোমান্টিক একটা মুহূর্ত। এমন সময় মা সোনালিকাকে ডাক দিল। মা ডাকছে। বললাম, না এখন কোনো কথা নয়। আপনার মা ডাকছে তো? ডাকুক। এখন না গেলে পরে আবার আপনার মা বকা দিবে আমাকে। আমি যাই। আরে মা কিছু বলবে না, তুমি আমার কাছেই থাকো, একটু পরে যাও প্লিজ। সত্যি একটু পরে যেতে দিবে তো? সত্যি। ওকে বলেন এবার কি বলবেন। আচ্ছা, তুমি আমাকে দুলাভাই বলো কেন? আপনি তো আমার দুলা ভাই, তাই বলি। ওই, আমি তোমার দুলাভাই না, আমি তোমার স্বামী। জি না, আপনি আমার দুলা ভাই। ওকে শালি, তুমি থাকো, আমি আশার সাথে দেখা করে আসি। এই কথা বলার সাথে সাথে সোনালিকা আমার কলার ধরে। ওই কি বললি, আবার বল। হ্যাঁ সত্যি তো বললাম শালি। ওই কে তোর শালি? আমি তোর বউ। তাই নাকি? তাহলে একটা কিস দাও তো বউ। না দুলা ভাই। আবার দুলাভাই? আচ্ছা শালি, তোমাকে কিস করা লাগবে না, আমি আমার আশার থেকে নিব। এই বলে সোনালিকাকে ছেড়ে দিচ্ছিলাম, এমন সময় সোনালিকা আমার শার্টের কলার ধরে টেনে নিয়ে বলল, নে কুত্তা, তোর যত ইচ্ছা কর। এই বলে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দিল। কিছুক্ষণ পর আবার মার ডাক শুনে দুজনেই নাস্তার টেবিলে চলে গেলাম। আমি কিছু বললাম না, খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম। দুপুরবেলা মা আমার রুমে এসে বলল, বৌমার পা কেটে গিয়েছে। দৌড়ে বাহিরে গিয়ে দেখি সোনালিকা বসে আছে আর পা দিয়ে রক্ত পড়ছে। আমি সরাসরি সোনালিকাকে কোলে তুলে নিলাম, নিয়ে রাস্তায় চলে গেলাম। একটা রিকশায় দাঁড় করিয়ে সোনালিকাকে নিয়ে রিকশায় উঠে পড়লাম। মাকে বললাম, তুমি চিন্তা করো না। তারপর হসপিটালে চলে আসলাম। কোলে তুলে নিয়ে গেলাম সোনালিকাকে। অনেকখানি কেটে গিয়েছে, 4টা সেলাই লেগেছে পায়ে। যখন সোনালিকার পায়ে সেলাই দিচ্ছিল, সোনালিকা ভয় মুখে আমার হাত শক্ত করে ধরেছিল। আমার কাছে খুব ভালো লাগছিল যে আমি ওর কষ্টের ভরসার সাথী হতে পেরেছি। সেলাই শেষ করে ডাক্তার চলে গেল। অল্প বয়সী একটা নার্স ওর পা থেকে রক্ত মুছতে মুছতে আমাকে বলল, আপনি রোগীর কি হন? স্বামী। আপনাদের জুড়ি তো খুব সুন্দর। বিয়ে হয়েছে কত বছর হলো? মাত্র 2 মাস। মাত্র 2 মাস? তখন ডাক্তার আবার এসে সোনালিকাকে একটা সুই ঢুকিয়ে দিল হাতে। সোনালিকা ব্যথা পেয়ে উফ করে উঠল। ডাক্তার আমার হাতে তুলা দিয়ে বলল ওখানে লাগিয়ে দিতে। চলে গেল ডাক্তার। সোনালিকার সুই দেওয়া জায়গায় তুলা দিয়ে রেখে দিয়েছি আমি। নার্স আমার তুলা লাগিয়ে রাখা দেখে বলল,
এর চেয়ে আরেকটা বুদ্ধি আছে তাড়াতাড়ি ব্যথা কমাতে। কি বলুন প্লিজ তাড়াতাড়ি। বউকে একটু মিষ্টি খাওয়ান, দেখবেন ব্যথা শেষ। বলে নার্স ওখান থেকে হাসতে হাসতে চলে গেল। সোনালিকা এই কথা শুনে হি হি করে হেসে দিল। আমি সোনালিকার দিকে তাকিয়ে বললাম, কি পিচ্ছি, খাবে নাকি মিষ্টি? না, আমি মিষ্টি খাই না। খেতে তো তোমায় হবেই। শুনলে না নার্স কি বলল? এটা ব্যথা কমার ওষুধ। তোমার ওষুধ তুমি খাও। আমি খাবো, আমার বউও খাবে। চুপ শয়তান, তুমি এত দুষ্টু কেন গো? ও মা গো, এই জন্য তো তোমাকে এখন মিষ্টি খেতেই হবে। সোনালিকার সাথে সাথে হাত দিয়ে ওর ঠোঁট আটকে ধরে বলল, এই দুষ্টু, ভুলেও এখন এমন করবে না কিন্তু। করব, 100 বার করব। আচ্ছা দুষ্টু বর আমার, রাতে যা খাওয়াবে খাবো। ওকে পিচ্ছি বউ, আমি রাজি। সোনালিকা আর কিছু বলার আগে সোনালিকাকে কোলে তুলে বাইরে নিয়ে এসে রিকশায় উঠে পড়লাম। বাসায় এসে সোনালিকার পা কাটা দেখে বাসার সবার মায়া যেন সোনালিকার উপর ঢেকে পড়ল। আমি যে কষ্ট করে কোলে তুলে মাজা ব্যথা করলাম তার কোনো নামই নেই কারো কাছে। সোনালিকাকে টিভি রুমে বসিয়ে সবাই সোনালিকার সাথে দুষ্টমি করছে আর গল্পে মেতে আছে ওর সাথে। আবার ওই পিচ্চির থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ নিচ্ছে আর ওই পাজি সবাইকে পরামর্শও দিচ্ছে। এত পাকনা বুড়ি। ওইসব দেখে রাগ হচ্ছে খুব আমার। এখন সোনালিকার থেকে সবাই পরামর্শ নিচ্ছে। সবাই আগে আমার থেকে পরামর্শ নিত, এখন এই পিচ্চি থেকে নিচ্ছে। আমার কোনো দামই নেই দেখি পিচ্চি বউ হয়ে আসার পর খুব রাগ হচ্ছে। রাতে আমি শুয়ে আছি, আমার মা সোনালিকাকে ধরে আমার রুমে দিয়ে গেল। সোনালিকা আমার পাশে শুয়ে আছে। এই বাবু, এদিকে তাকাও না। আমি বাবু নাকি? আমি পিচ্ছি হলে তুমি বাবু। তাই বুঝি পিচ্চি? শয়তান বর আমার। তুমি আমাকে শয়তান বললে? তুমি শয়তান 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 বর আমার। আমি সোনালিকাকে টেনে নিয়ে আমার বুকের সাথে জড়িয়ে ধরলাম। দাঁড়াও দেখাচ্ছি শয়তান বললে কি করতে পারি। দুষ্টু বর। আমি সোনালিকার মুখ ধরে ঠোঁটে পাপ্পি দিতে লাগলাম। অনেকগুলো পাপ্পি দিলাম একসাথে। এই শয়তান বর, ছাড়ো আমাকে। আজ কোনো ছাড়াছাড়ি নেই। চুপ শয়তান। আমার মুখে হাত দিয়ে সোনালিকা ওর মুখ ছাড়িয়ে নিয়ে আমার বুকের মধ্যে লুকালো ওর মুখ। কি হলো পিচ্ছি? তোমার বুকে আমি ঘুমাবো, বিরক্ত করবে না বলে দিলাম। তাই বুঝি? সোনালিকাকে জড়িয়ে ধরে গল্প করছি। কিছুক্ষণ পর সোনালিকা আমার বুকে হাত দিয়ে খোঁচা দিয়ে বলল, এই বর, আমাকে আজ একটু আদর করবে? একটু কেন, অনেক অনেক করব। বলো কতটুকু চাও? নেকা, বুঝতে পারছো না বুঝি? না গো, বুঝতে পারছি না। সোনালিকাকে সুরসুরি দিয়ে বললাম, এমন আদর করব নাকি সুরসুরি দিয়ে? সোনালিকা সুরসুরি পেয়ে হাসতে হাসতে বলল, এই খবরদার, সুরসুরি দিলে খুন করে ফেলবো। তাই বুঝি? তাহলে কেমন আদর চাই? আমার বর যেমন দিবে। আমি তো আদর করতে পারি না পিচ্চি। নেকামি, এত বড় হয়েছো এখনো নেকামি ছাড়ো নাই? হি হি, ন্যাকামো আবার কি? থাক, করতে হবে না আদর তোমাকে। পিচ্চি বউ রাগলে কিন্তু মিষ্টি দেখায় তাকে। তাই বুঝি দুষ্টু বর? পিচ্চি বউ। আচ্ছা, আমাদের মেয়ের নাম কি দিব? এই পিচ্চি, তুমি আবার মেয়ে পেলে কোথায় আমাদের? কেন, আমাদের মেয়ে হলে সেই মেয়ের কথা বলছি। হা হা হা, তুমি নিজেই তো একটা বেবি, তোমার আবার বেবি হবে কিভাবে শুনি? নেকা, কিভাবে মানে? আমার পেটে হবে, এটাও বলে দিতে হয় বুঝি? হা হা হা, তোমার ছোট পেটে বেবি আসবে কি করে? বোকা ছেলে, তখন কি আর পেট ছোট থাকবে নাকি, বড় হয়ে যাবে। পিচ্চি, তুমি এত কিছু জানো কি করে শুনি? তুমি বলছিলে কিছু জানো না। এই মিস্টার, আমি সায়েন্স নিয়ে পড়ি, আমি সব জানি, বুঝলেন বুড়ো দাদু? হা হা হা, তাই নাকি পাকনা বুড়ি? এই মিস্টার, এত কথা শুনতে চাই না, আমার বেবি চাই, বেবি দিন। আমি সোনালিকাকে বুকের উপর নিয়ে বললাম, তাহলে নাও তোমার আদরের বেবি, বাকিটা ইতিহাস।